এসআইআর নিয়ে রাজনৈতিক পারদ কতটা চড়ছে, কে বৈধ ভোটার, কে অবৈধ, কে জেনুইন ভোটার, কে নয়, রাজনৈতিক যে আলোচনা তাতে আমরা আসব। কিন্তু এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা আগামীকাল জাতীয় নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং তাতে এ রাজ্যে ঘোষণা হতে পারে যে কবে থেকে লাগু হবে এসআইআর। কিন্তু এসআইআর এর এই প্রশাসনিক পদ্ধতিটা কি, বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথ, দেখো, ভারতবর্ষের সংবিধানের ৩২৬ নম্বর ধারায় এসআইআর এর মানে রিভিশনের কথা বলা আছে। ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব পুরোপুরি ইলেকশন কমিশনকে দেওয়া আছে। একই সাথে জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫০-এর ১৬, ১৯, ২০, ২১ এই ধারাগুলোতে ইলেকশন কমিশনকে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে যে কারা ভোটার হতে পারে, কারা ভোটার হতে পারে না। ফলে ইলেকশন কমিশনই একমাত্র অথরিটি এই রিভিশনের জন্য, অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের প্রশ্নে। এটা ৩টে পর্যায়ে হয়। একটা হলো প্রি রিভিশন স্টেজ। প্রি রিভিশন আমি যখন বলছি, তার মানে ভোটার তালিকা প্রাক ভোটার তালিকা সংশোধন পর্যায়ে, যেখানে ইলেকশন কমিশন মূলত ৩-৪টে কাজ করে। তার মধ্যে একটা কাজ হলো ম্যাচিং করা, অর্থাৎ শেষ যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই তালিকাটাকে ধরে আজকের যে ভোটার তালিকা আছে তার একটা ম্যাচ করে নেওয়া, যে কারা সেই সময় ছিলেন আর আজকে কারা আছেন, এর মধ্যে ম্যাচিং কতটুকু হচ্ছে সেইটা ম্যাচিং। তুমি জানো বিভিন্ন জেলাতে ম্যাচিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। একই সাথে এই প্রি রিভিশন স্টেজের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো বিএলওদের নিয়োগ করা। বিএলওদের নিয়োগ হলো একটা দ্বিতীয় কাজ। আর ৩ নম্বর কাজ হলো বিএলওদের ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া। এই দুটো কাজই কিন্তু হয়ে গেছে। ফলে এই প্রাক যে রিভিশন স্টেজ বা প্রাক যে সংশোধনী ভোটার তালিকা সংশোধনী স্টেজ, সেই কাজ শেষ। কালকে আমরা আশা করছি যে ইলেকশন কমিশন বিজ্ঞান ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিবে যে কোন কোন পদ্ধতি অবলম্বন করে এই রিভিশন হবে। এটা হলো রিভিশন স্টেজ। রিভিশন স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণটা হলো ভোটার তালিকা ধরে ধরে এবার কিন্তু বিএলওরা মানে রীতিমতন বাড়িতে যাবেন। তারা বাড়িতে গিয়ে খোঁজ খবর করবেন। যাদের ম্যাচিং এ হয়েছে তাদের তো একবারেই হয়ে গেল, যাদের ম্যাচিং হয়নি তাদেরকে ডকুমেন্ট দিতে হবে। কোন কোন ডকুমেন্ট দিতে হবে কালকে বিজ্ঞপ্তিতে সেটা স্পষ্ট করে জানিয়ে দিবে ইলেকশন কমিশন কালকের। সেই কারণে বিজ্ঞান ভবনের যে প্রেস কনফারেন্স ভীষণ ইম্পর্টেন্ট, যে কোন কোন ক্রাইটেরিয়া তারা রাখছেন। তৃতীয় মানে এবং এই পুরো কাজটা যখন রিভিশন পর্যায়ে চলবে তখন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বিএলওদের সাথে সাথে রাজনৈতিক দলগুলো। তারা কিন্তু ব্লক লেভেলের রিপ্রেজেন্টেটিভ রাখতে পারবে, মানে বিএলএ যাদেরকে আমরা বলছি বিএলএ, ব্লক লেভেলের রিপ্রেজেন্টেটিভ রাখার যে ইয়েটা ওটাকে আমরা বলছি বিএলএ। ব্লক লেভেল রিপ্রেজেন্টেটিভ থাকবে রাজনৈতিক দলগুলো, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং একই এর পরের স্তরটা, বিএলওর পরের স্তরটা যেটা, সেটা অ্যাসিস্ট্যান্ট ইআরও, যেটা মূলত বিডিও অফিস এর মধ্যে। এবং তারপরে স্টেজটা মহকুমার শাসক স্তরে আছে ইআরও। এবং এরাই কিন্তু আসলে ফাইনালি ইনক্লুশন এক্সক্লুশনে গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো নিবে। অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং ইআরও তারাই মূলত ডিসিশন নিবে। এই পুরো প্রক্রিয়াটা যখন কমপ্লিট হবে তারপরে যে স্টেজ সেটাকে আমরা বলছি পোস্ট রিভিশন স্টেজ। তার মানে পোস্ট রিভিশন স্টেজে কি হবে, যে একটা খসড়া ভোটার তালিকা জনসমক্ষে রাখা হবে ইলেকশন কমিশনের তরফ থেকে। তারপর সাধারণত 1 মাস সময় দেওয়া হয়, যার নাম বাদ গেছে বা কোনো নাম যদি ভুল করে তোলা হয় তাহলে সেই নামগুলোকে আবার সংশোধন করবার সুযোগ করে দেওয়া হয়। তাই আমি পুরো তোমার চ্যানেলের মাধ্যমে প্রতিটি মানুষকে অনুরোধ করব, নাম বাদ গেলেও কোনো দুঃখের কারণ নেই। 1 মাস পুরো সময় দেয় ইলেকশন কমিশন, আপনার ডকুমেন্টগুলো আবার নথিভুক্ত করবার সুযোগ আছে। তারপরেও একাধিকবার আছে, ফলে নাম চলে গেলেই রে করে ওঠার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কারণ নেই। ফলে পোস্ট রিভিশন যে স্টেজ, সেই স্টেজটা 1 মাস সময়। কারো যদি নাম বাদ যায়, কারো যদি অতিরিক্ত নাম ঢুকে থাকে, ভুল করে যদি কোনো নাম ঢুকে থাকে, সেগুলোকে মানে যুক্ত করা বা বাদ দেওয়া, যেটাকে আমরা সংশোধনী পর্যায়ে বলি, সেই পোস্ট রিভিশন পর্যায়ে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর
বিরাট ভূমিকা রয়েছে। আমি 3টে স্তর আবারও বলছি, সেটা হলো প্রি রিভিশন, একেবারে প্রথমে রিভিশন, তারপরে সেখানে সংশোধনের পর্যাপ্ত সুযোগটা দেওয়া হচ্ছে, সুতরাং এখানে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, এটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন। কিন্তু এই এসআইআর আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে রাজনৈতিক চাপানুতো তুঙ্গে উঠেছে। সুমনদের কাছে আমি আসবো, আমি বলছি একটা সহজ করে যদি বোঝাতে হয় তাহলে 2016-র যে প্যানেলটা বাতিল হয়ে গেছিল, আমি শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আমি বলছি, কেন হয়েছিল না, যোগ্য অযোগ্য আলাদা করা যায়নি। অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করা যে কোনো প্যানেলের বৈধতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষেত্রেও তাই। ভোটার লিস্টে কারা বৈধ অবৈধ সেই ঝাড়াই বাছাইটা করাটা গুরুত্বপূর্ণ। আমি বলছি সেইটা তো হবে তখনই সুমনদা যখন এই এসআইআর ইন্টেন্সিভ রিভিশনটা হবে। আপত্তি কোথায়? আমি বলছি কালকে কি আছে, কালকে কি মানে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে? মানে এত লাফালাফি ঝাঁপাঝাঁপির কি আছে আমি তো বুঝতে পারছি না কারা করছে। এখন ব্যাপার হচ্ছে আপনি 2016-র এসএসসির যে উদাহরণটা দিলেন, সেই উদাহরণের পরিপ্রেক্ষিতে ধরুন ভোটার লিস্টে প্রচুর গণ্ডগোল আছে এবং সেই ভোটার লিস্টের মাধ্যমেই সরকার নির্বাচিত হয়েছে, কেন্দ্রীয় সরকারও নির্বাচিত তাদের ভোটে। তাহলে খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটাও তো পাশাপাশি উঠবে যে ধরুন বেআইনি ভাবে চাকরি হয়েছিল বলে চাকরি গেছে, মানে কোর্টের নির্দেশ অনুযায়ী। তাহলে যদি বেআইনি ভোটে নির্বাচিত সরকার হয়, সেই নির্বাচিত সরকারও তাহলে বেআইনি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই প্রশ্নগুলো কিন্তু উঠবে। আপনি 2016 বিধানসভার জন্য একই বলছেন তো? আমি বলছি মানে আমি লোকসভার জন্য যেটা বলছেন বিধানসভার জন্য সেটাই বলছি, আমি তাই তো? দুটো ক্ষেত্রেই বলছি, অবশ্যই দুটো ক্ষেত্রে বলছি। আমি বলছি যে আপনি এত বিজেপি, এই যে ধরুন একটা এসআইআর এর মতো একটা ইভেন্ট হবে, সেই ইভেন্টের জন্য বিজেপি এত লাফালাফি করছে কেন? বিজেপি কি পাবে? কি দিয়েছে বিজেপি বাংলাকে? বিজেপি কি দিয়েছে? সেটা হচ্ছে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে, তার টাকা বন্ধ আছে, আবাস প্রকল্পের টাকা বন্ধ আছে, 1,93,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার সেই টাকা বাংলাকে দেয়নি। আপনি ধারাবাহিকভাবে বাংলার বাইরে বিভিন্ন ডবল ইঞ্জিন শাসিত স্টেটে বাংলা ভাষা বললে যেভাবে বাংলা ভাষীদের যেভাবে দুর্দশার মুখে পড়তে হচ্ছে সেগুলো ঘটছে। এবং সর্বোপরি যে জিনিসটা সেটা হচ্ছে যে এখন হচ্ছে 1 কোটি ভোটার, সেই ভোটারের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ যাবে, বিজেপি নেতারা তারা সব বলছেন। আমি তো বুঝতে পারছি না যে ভোটার লিস্ট সংশোধনের কাজটা কারা করছে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সাংবিধানিক সংস্থা। তাহলে সেই সাংবিধানিক সংস্থার দায়িত্ব বিজেপি নেতারা কেন নিয়েছেন? আজকে ধরুন সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, তারা কি করে বলছেন 1 কোটি মানুষের নাম বাদ যাবে? আমি বলছি তাহলে শুধু বাঙালি বঞ্চিত হবে, শুধু বাঙালি। বিভিন্ন স্টেট থেকে, বিজেপি শাসিত স্টেট থেকে তারা বারবার ঘাটধাক্কা খাবে, বাংলা ভাষা বললে তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে দেওয়া হবে। এমনকি বিজেপির এমপি তিনি আবার মানে একেবারে বাহ্যজ্ঞান শূন্য হয়ে বলছেন যে লখনৌ পুরসভার যে সাফাই কর্মী যারা মূলত ওখানে দলিত সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করেন মানুষ, তাদেরকে পর্যন্ত বাংলাদেশি জঙ্গি বলে আখ্যায়িত করছেন। অর্থাৎ এদের মাথায় কিন্তু কোথাও ঢুকে গেছে যে যদি ভোটার লিস্টে 1 কোটি মানুষের বাদ দিতে পারি তাহলে আমাদের আর কোনো সম্ভাবনা নেই। আমি বলছি কারা করছে এটা? এটা কি বিজেপি নির্দেশিত এসআইআর, না এটা ইলেকশন কমিশন? অর্থাৎ আপনি বলছেন এটা বিজেপি নির্দেশিত এসআইআর কি? এসআইআর কি জাতীয় নির্বাচন কমিশন করছে? বিমলদার কাছে একদম এই প্রশ্নটা থাকবে। কিন্তু পাশাপাশি দেখুন, এই যে শান্তনু ঠাকুর বলছেন যদি নাম বাদ যায় তাহলে সিটিজেনশিপ নাম ঢুকিয়ে দেওয়া যাবে সিটিজেনশিপ দিয়ে। আমি বলছি শুভেন্দু অধিকারী বলছেন নজর রাখবেন। এইসব করে কি কোথাও আপনারা তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন না? মানবেন না, তৃণমূল হেরে বসে আছে। তৃণমূলের ভাবভঙ্গিগুলো দেখো না। একটু আগে একজনকে দেখালে, শিক্ষিত লোক, শিক্ষিত ছেলে, কিন্তু সে সংবিধানটাও বোঝে না, মান সম্মানদের কাছ থেকে আশাও করা যায় না যে ইলেকশন কমিশন নাকি বিজেপির চাকর বাকর। একটা সাংবিধানিক সংস্থাকে একটা লোক চাকর বাকর বলছে। এদের তো রুচি সংস্কৃতি এই, এদের সঙ্গে কি মুখ লাগাবো আমি? আমার কথা এখানে পরিষ্কার যে মানে ছাগলের ইচ্ছা যেরকম বলি বন্ধ হয় না, ঠিক সেই রকম কেউ যদি চেঁচামেচি করে এসআইআর করতে দেবো না, তাতে এসআইআর কিন্তু হবে।